প্রতি বছরই আমরা ফিরে যাই মুক্তিযুদ্ধে, নতুন করে স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধের চেতনা, সে নিশ্চয়ই শুধু মার্চ বা ডিসেম্বরের বিষয় নয়। বছর জুড়ে আলোচনা, জীবন ধরে মুক্তিযুদ্ধের চেতনা, এভাবেই বিজয়ের চেতনায় শানিত প্রজন্ম থেকে প্রজন্ম। চলবে ইতিহাসের চর্চা। এবার তাই আমাদের বিষয়, মুক্তিযুদ্ধ কি করে জনযুদ্ধ হলো। এ বিষয়ে আজ আলোচনার জন্য আমাদের সাথে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক মনোরঞ্জন ঘোষাল। আপনাদের দুজনে স্বাগত। মোজাম্মেল হক, আমি জানি রণাঙ্গনের যোদ্ধা ছিলেন, এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আপনাকে। আমরা এই আলোচনা শুরু করব। আমি জানি মনোরঞ্জন ঘোষাল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, গান গেয়ে যুদ্ধ করেছেন। আজকে এই আলোচনা আমরা সেই জন্য আপনাকে ডেকেছি। আমরা দুজনের কাছে যাব। তবে আমি শুরু করতে চাই মোজাম্মেল হক আপনাকে দিয়ে। একটু আগে আমাদের আগের পর্বে ছিলেন জেনারেল শফিউল্লাহ, যিনি গাজীপুরে ছিলেন। আপনি গাজীপুরের সন্তান, বীর মুক্তিযোদ্ধা। যদি শুরু করেন গাজীপুরের সেই, আমরা জানি যে 25শে মার্চের আগে আপনারা শুরু করেছিলেন। আমরা গাজীপুরের যারা ছিলেন শফিউল্লাহ সাহেব বা তার যারা আন্ডার অফিসার ছিলেন, উনি সেনাবাহিনীতে, আপনি জনগণের মধ্যে সিউস যারা বলে জুনিয়র কমিশন অফিসার, তাদের কাছ থেকে শুনতেছিলাম যে কোনো দিন গাজীপুর থেকে, গাজীপুরে যে সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আছে তাদের সব অস্ত্র নিয়ে যাবে, ডিজার্ভ করবে, তাদেরকে ঢাকা নিয়ে যাবে। কারণ যে ঢাকা ক্যান্টনমেন্টে অস্ত্রের ঘাটতি দেখা দিয়েছে, সেই জন্য পার্শ্ববর্তী এলাকা থেকে অস্ত্রটা এনে এটা বান্দার পরিপূর্ণ করবে। 17 তারিখে আসছিলাম বঙ্গবন্ধুর জন্মদিনে, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে রইলাম। যাই হোক, সন্ধ্যার পর 32 নম্বরে সালাম দিলাম। সেই দিন বঙ্গবন্ধুর মন্ত্রিসভার পরবর্তীতে যিনি মন্ত্রী হয়েছিলেন শামসুল হক সাহেব, আমাদের এমএনএ, এবং হাবিবুল্লাহ সাহেবও ছিলেন, আওয়ামী লীগের নেতা তৎকালীন। আমরা দেখা করতে বললো, কী ব্যাপার, তোরা এখনো আছিস, কি কিছু বলবি? তো ওনারা ইশারা দিলেন আমাকে বলার জন্য, যেহেতু আমি ছোট। বললাম যে এরকম খবর আছে যে জয়দেবপুরের সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিরস্ত্র করার নাকি একটা ষড়যন্ত্র চলছে, তা আমরা কি করব? কথাটা বলা শেষ হওয়ার আগেই বঙ্গবন্ধু এত বড় একটা হুঙ্কার দিলেন, আমার মনে হয় যেন গড় সহ কাঁপতেছিল। আমি তো কাঁপতেছিলামই। তারপর বললেন খুব উচ্চস্বরে, তো এতদিনে কি শিখলি? এসে করে একটু খুব রাগাত্মক স্বরে পাইচারি করলেন। তারপর বললেন, ইংরেজিতে বললেন, ইউ হ্যাভ টু রেজিস্ট অ্যাট দি কস্ট অফ এনিথিং। ওই বাঙালি সৈন্যদেরকে নিরস্ত্র করতে দেওয়া যাবে না, ওরাই আমাদের সম্বল। যাই হোক, বঙ্গবন্ধুর কাছ থেকে নির্দেশ পেয়ে গেলাম। আর আমারও 1964 সাল থেকে ছাত্রলীগের যে নিউক্লিয়াস, যে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা দেশকে স্বাধীন করব, তার সাথে আমি 64 সাল থেকে জড়িত। সেই কারণে আমি সম্পৃক্ত। সর্বোপরি 70-এর নির্বাচনের সময় বঙ্গবন্ধু সরাসরি, আমরা যারা ছাত্রলীগের তখন কেন্দ্রীয় নেতা ছিলাম, আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে কি বলতে হবে। বলছিলেন যে এটা ধরে নাও, এটা ক্ষমতা দেওয়ার নির্বাচন নয়, এটা হচ্ছে জনগণের ম্যান্ডেট পাওয়ার নির্বাচন। আমি জনগণের ম্যান্ডেট পেতে চাই। এবং আমাদের বক্তৃতা দিতে বললেন যে যদি 6 দফা না মানে তবে 1 দফা, হয় 6 দফা না হয় 1 দফা, এইটার উপর জোর দিয়ে বক্তৃতা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমরা মাঠে ঘাটে সেইভাবেই বলেছিলাম, মানুষ প্রস্তুত ছিল। তাই খুব সহজেই আমরা বুঝলাম বঙ্গবন্ধুর ইঙ্গিত। এসে আমরা আমাদের অন্যান্য নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলাম, বঙ্গবন্ধুর এই মেসেজও পৌঁছে দিলাম। 19 তারিখ দুপুরের সময় শুনলাম, হঠাৎ আমি গোসল করতেছিলাম, এমন সময় ওই সেনাবাহিনীর 2 জন অফিসার, সুবেদার মেজর আসলো, বললো যে অলরেডি রওনা হয়ে গেছেন ব্রিগেডিয়ার জাহান জেবারবার সেকেন্ড ইস্ট বেঙ্গলকে নিরস্ত্র করার জন্য। গোসল রেখেই দৌড়ে আসলাম। তখন আমরা মুসলিম বোর্ডিংয়ে থাকতাম, স্কুলের রানীবিলাস স্কুলের হোস্টেলের ছাত্রাবাসে। সেখান থেকে আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে চলে গেল, কেউ সাইকেল নিয়ে, হেঁটে, কারণ তখন তার এত সুযোগ সুবিধা ছিল না। গিয়ে ওই দিন শুক্রবার ছিল এবং মাইকে ঘোষণা করে দেওয়া হলো নামাজের পরে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে
মেশিন রুলস ফ্যাক্টরিতে যে জয়দেবপুরে যেতে হবে, পাক হানাদার বাহিনীকে মোকাবেলা করতে হবে। যাই হোক, প্রায় 2টার দিকে হাজার হাজার লোক, কমপক্ষে 50,000 লোক সেই দিন জয়দেবপুরে, আবার সেদিন হাটের দিনও ছিল, সেদিন আর একটু বেশি হয়েছিল জমায়েত। মানে লোক কেউ লাঠি সোটা নিয়ে, দাও, সুরকি, বটি ইত্যাদি নিয়ে এসেছিল, কেউ দেশি দোনালা বন্দুক, কার্ট্রিজ এগুলো নিয়ে এসেছিল। ওই সময়ে 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা গ্রুপ টাঙ্গাইল থেকে খাবার নিয়ে আপনার জয়দেবপুর ক্যান্টনমেন্টের দিকে আসতেছিল। তা আমরা পথে তাদের পথ রোধ করে দাঁড়ালাম এবং চাওয়া মাত্র কোনো রকম যুক্তিতর্ক না দিয়ে তারা তাদের চাইনিজ রাইফেলগুলো আমাদেরকে দিয়ে দেয়। আচ্ছা, এরপরে আমরা জয়দেবপুর যেটা কেন্দ্রীয় জামে মসজিদ, সেই মসজিদের উপর অবস্থান নিয়ে আমরা ওই যে ব্রিগেডিয়ার জাহাঙ্গীরের বাহিনীর উপর আমরা গোলাবর্ষণ করি। এতে পরবর্তীতে শুনেছিলাম এই শফিউল্লাহ সাহেবের কাছেই বারবার জিজ্ঞেস করছিল যে এই অস্ত্র, কারণ সে অস্ত্রের আওয়াজ শুনে, গুলির আওয়াজ শুনে বুঝতেছিল সেনাবাহিনীর অস্ত্র। বললো যে এরা পেল কোথায়, জনগণের কাছে এই অস্ত্র কোত্থেকে গেল ইত্যাদি নাকি বলেছিল। তো যিনি সভাপতি বলছে এটা কোত্থেকে গেছে, আমি কি করে বলবো তারা কোত্থেকে পেয়েছে। তাই 19শে মার্চই সর্বপ্রথম বাংলাদেশে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্রভাবে প্রতিরোধ হয়। এই সময়ে অবশ্য সারা বাংলাদেশে প্রতিরোধ হচ্ছিল ব্যারিকেড নির্মাণ করে, ইট পাটকেল লাঠিসোঁটা নিয়ে, কিন্তু অস্ত্র নিয়ে মোকাবেলা স্বাধীনতার 1 সপ্তাহ পূর্বেই 26শে মার্চের 7 দিন আগে 19শে মার্চ আমরা গাজীপুরে শুরু করি। এবং এখন মনে হচ্ছে আপনি আমার সাথে একমত হবেন যে সেটি কিন্তু জনযুদ্ধ, শুরুতেই কিন্তু জনগণের সঙ্গে সেনাবাহিনী সহ অন্যদের যে সংযুক্তিতা এবং সেই যৌথভাবে কাজ করা, আমি জনযুদ্ধ নিঃসন্দেহে। কারণ এখানে আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম, যখন দেশের মধ্যে ট্রেনিং নিয়ে লোকজন আসে, কিভাবে জনগণ সম্পৃক্ততা ছিল এটা বোঝানো যাবে না। পাক হানাদার বাহিনীর পক্ষে তারা এত অত্যাচার অবিচার করে 1% লোকের সমর্থন তারা আদায় করতে পারে, বরঞ্চ এই সমস্ত কারণে তাদের প্রতি যদি কারো মনে মনে কিছু সহানুভূতি থেকেও থাকে, তারা বরঞ্চ বিগড়ে গেছে যে কি এটা কি হচ্ছে। সেই জন্য জনযুদ্ধ বিস্তৃত হয়েছে। নিঃসন্দেহে জনযুদ্ধ না হলে এত বড় দুর্ধর্ষ সশস্ত্র পাক হানাদার বাহিনীর 1 লক্ষ সৈনিকের সাথে আমরা এই লাঠের বাঁশি নিয়ে, 303 রাইফেল নিয়ে বা ছোট্ট একটা গ্রেনেড নিয়ে মোকাবেলা কোনোদিনই করতে পারতাম। এবং তার সঙ্গে শব্দ সৈনিকরাও ছিলেন এবং ছিলেন মনোরঞ্জন ঘোষ। আপনি যদি বলেন যে যুদ্ধে যুক্ততা কিভাবে হলো আপনার? এটা একটু পিছনে যেতে হবে এই কারণে যে আমরা যারা শিল্পী ছিলাম, আমরা আসলেই যে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল 60-এর দশকে, সেখান থেকে এবং তারপরে যে 6 দফা এবং তারপরে 69-এর গণ অভ্যুত্থান, তখন তো আমাদের সবার কম বেশি সবার গলায় হারমোনিয়াম। ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ পার্ক থেকে হারমোনিয়াম নিয়ে ওই যায় যদি যাক প্রাণ তবু দেব না দেব না দেব না গোলার ধান বা জনতার সংগ্রাম চলবে, এরকম গান গেতে গেতে আমরা প্রেস ক্লাব নবাবপুর দিয়ে সারা ঢাকা শহরকে আমরা প্রকম্পিত করতাম। অনুরূপভাবে এটা ঢাকার বাইরেও ছিল। এখন এটার একটা বিশেষ রূপ আসলো বঙ্গবন্ধুর সেই মহাকাব্যিক 7ই মার্চের ভাষণে। কোথায়, কিভাবে আসলো? তোমাদের যার যা থাকে, যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, শত্রুর মোকাবেলা করো এবং একটি শত্রু শেষ চিহ্ন পর্যন্ত থাকা পর্যন্ত তোমরা যুদ্ধ চালিয়ে যাও। এর মানেটা কি? যার যা আছে, তা আমরা শিল্পী, সাহিত্যিকদের কলম আছে, আমরা গান গাই, আমাদের গলা আছে, এখানে তো নির্দেশনা খুব পরিষ্কার। আর জনযুদ্ধ এটা আরো পরিষ্কার যে উনি জনগণকে বলছেন, লক্ষাধিক জনগণকে রেসকোর্সের ময়দানে উনি বলছেন, 10 লক্ষাধিক লোকের কে সামনে উনি বলছেন যে
ঝাঁপিয়ে পড়ো। এবং আমি যদি হুকুম দেবার নাও পারি। আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, এটা পরিষ্কার দিক নির্দেশনা, এর আলাদা করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং আমি মনে করি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের প্রতিটি শব্দ নিয়ে একটি ডক্টরেট ডিগ্রি পাওয়া যেতে পারে, আমি একটু যদি ওই ইতিহাসটাকে বুঝি। আমি যদি মানে 26শে মার্চের পর আপনার যুক্তরা আমি জানি। আচ্ছা, এখন কথা হলো যে আমরা তো 25শে মার্চে যখন রাত্রে, সেই রাত্রে কালো রাত্রিতে যখন একটা দুর্ঘটনা ঘটতে পারে আমরা আশঙ্কা করছিলাম। কেন? যে চারিদিকে কিন্তু এটা বেশ প্রচার হয়ে গেছিল যে বিমানের মাধ্যমে অস্ত্র টস্ত্র আসছে, এবং এই আলাপ আলোচনা এটি একটি সময় ক্ষেপণ এবং একটা প্রহসনের ব্যাপার তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু এতটাই গণতান্ত্রিক, এতটাই মানবিক, উনি চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই ব্যাপারে ওনার মানে স্বতঃস্ফূর্ত যে নির্দেশ, সেটা তো উনি দিয়েই দিয়েছেন। এখন 25শে মার্চ রাত্র 11:30 পর্যন্ত আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে মীরের সরায়ের যে বিএসসি, আমাদের বিএসসি মীরের সরায়ের এমসিএ ছিলেন 70-এর নির্বাচনে, সেই সৈয়দ ফজলুল্লাহ বিএসসি, তিনি, ডাক্তার মোয়াজ্জেম হোসেন, আমরা সব ওই ইসলামপুর পাটুয়াটুলির আওয়ামী লীগের লোকজনরা, আমরা সব ওই রায় সাহেব বাজারের যে এখন জজ কোর্টের আগে মোড় আছে, এবং এখন যে নতুন রোড, নর্থ সাউথ রোড, এগুলো তো ছিল না, ওগুলো খাল ছিল। তো ন্যাচারালি ওই জায়গা পর্যন্ত আমরা বড় বড় টায়ার, বড় বড় গাছের গুঁড়ি এইসব দিয়ে আমরা 12:15টার দিকে যার যার বাসায় আসছি। ব্যারিকেড দিয়ে, ব্যারিকেড, এটা ব্যারিকেড। তারপরে এবং এখানে কিন্তু এই বঙ্গবন্ধুর কথা আসতেছে, তোমাদের যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। তারপরে কিন্তু এই 1:45টার দিকে আনুমানিক হই হই, এবং আমি, আমার বাবার ইস্ট বেঙ্গল পাবলিশার ছিল, আমি 3 তলায় পাটুয়াটুলিতে 3 তলায় উঠে দেখলাম চারিদিকে আগুনের লেলিয়ান শিখা। পরবর্তীতে বোঝা গেল যে এটা রাজারবাগ থেকে এবং জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আসছে। তো এখন 25শে মার্চ এই রাত্রের ব্যাপার, ওখান থেকে 26শে মার্চ বাসায় যেতেই আমাদের 2টো বাড়ি পরেই বাবুবাজার পুলিশ ফাঁড়ি, শাঁখারী বাজার, ইসলামপুর পাটুয়াটুলির মোড়টায়, ওখানে দেখলাম যে পুলিশ ফাঁড়িতে ওই যে হাসপাতালে লোহার একটা সিঙ্গেল খাট থাকে যেখানে রোগীরা থাকে, ওইখানে ওই দড়ির জাল জাল দেওয়া ওই সব সেপাই এরা সব শুয়ে আছে, কেউ জীবিত নেই, কারুর মাথা ঝুলে রয়েছে, দাঁতের পাটি বেরিয়ে গেছে। এরকম একটা বিভৎস দৃশ্য দেখে আমি 51 নম্বর শাঁখারী বাজার আমার বাসায় যাই। বাসায় যাওয়ার পরে তখন বাবা বললেন যে একটু সাবধানে চলাফেরা করো, আমরা শুনেছি, আমার বাবা একজন বড় ব্যবসায়ী, বাবা বলেছেন যে এরকম ইয়াং ছেলে পেলে যারা, তাদেরকে ধরছে, আর তুমি তো আওয়ামী লীগের সাথে থাকো, গান গাও, গলায় হারমোনিয়াম, একটু সাবধানে থাকো। তো আমি আবার স্বতঃস্ফূর্তভাবে, আমি 69 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছি, কাজকর্ম নাই, পত্রিকায় লেখি, বাবার ব্যবসায় বসি, গান গাই রেডিওতে, টেলিভিশনে। লক্ষ্মীবাজার গেছি, লক্ষ্মীবাজার যে বন্ধু বান্ধবকে কিরম দেখে পরে ওই সন্ধ্যের দিকে হলো, এক জরুরি এলানায় রেডিও পাকিস্তান থেকে ঘোষণা করা হলো কেউ বাইরে যেতে পারবে না, বের হওয়া মাত্রই গুলি। তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা সকালে কারফিউলেস বাজার টাজার করার জন্য। তারপর 26 তারিখে যখন আমি ওই আসতেছি ভিক্টোরিয়া পার্কের ওখানে, লাফং গমেশ আমাদের লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন, একসময় 54 সালে উনি আবার নির্বাচনও করেছিলেন। উনি বললেন যে আমি যতদূর জানি মনোরঞ্জন, তোমার বড় ভাই রতনকে পাকিস্তানি মিলিটারি গুলি করে হত্যা করেছে, এবং তোমার ছোট ভাইও নাই। তো খুব দুরু দুরু একটা নিয়ে বাসায় এসে দেখলাম ওই রকমই দাদার লাশ পড়ে আছে। আমার দাদার 3 বছরের এক সন্তান, 1 বছরের এক সন্তান, আমার বৌদি, আমার 9 বছরের একটা ছোট বোন, আর বাবা মা। তখন আমাকে বাবা বললেন, ওই কায়দে আজমের লাল নোট ছিল ছবি দেওয়া 500 টাকার, তা আমাকে বেশ কিছু টাকা, আনুমানিক 20-25 হাজার টাকা দিয়ে বললেন যে যদি বেঁচে থাকি দেখা হবে, আর কথা নয়।
তো আমার আবার এই ঝাঁকড়া ঝাঁকড়া বড় বড় চুল, কিছু দূর বেরিয়ে যেই পাকিস্তানি আর্মির হাতে ধরা পড়লাম যে তুম শালা ইতনা বড় বড় বাল কিউ রাখা, তুম শালা গুন্ডা আর বদমাশ আছো। তা আমার সাথে যে ছেলেটি ছিল সে পাঞ্জাবি একটি কাদেরিয়া টেক্সটাইল মিল নিশাদ জুট মিলসে চাকরি করতো, ও পাঞ্জাবি ভাষা জানতো। তো বলতো যে গুন্ডা বদমাইশ কুছ নেই, ও ফানকার আছে। তা আমি তো ফানকার মানে জানি না। তা বলে আর শালা ভাগো, আছে ভাগো, ফানকার আছে। তারপর ওখান থেকে তো চলে এসে, মানে তখন আমার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না, হলে ফানকার মানে কি রে? ফানকার মানে যারা গান গায়, গায়ক। এসেই ওই ঋষিকেশ দাস রোডে এসে চুল ছোট করলাম, জীবনের প্রথম ছোট চুল করলাম, করে শাকারি বাজারে এসে ওই বাবা মা ওই সবাইকে নিয়ে, আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিল তৎকালীন পাকিস্তান বুক কর্পোরেশনের মালিক হাজি আব্দুস সোমান, গ্যান্ডেরিয়ায় সতীশ সরকার রোডে থাকতেন, ওখানে গেছিলেন। ওখানে দেখে এসে বলে যে আমাদের দেখতে হবে না, তুমি নিজের জীবন বাঁচো। এই যে 26 তারিখে আমরা, এবং যেতে রাস্তায় মানে মায়ের দুধ খাচ্ছে বাচ্চা, মা কিন্তু বেঁচে নেই, রিক্সার মধ্যেই রিক্সা চালক হ্যান্ডেল ধরা আছে, দাঁতের পাটিগুলো আলাদা বেরিয়ে আছে। এই করতে করতে আমরা ঘুরে এসে আবার কোথায় যাব, কি করব। তো ওরা যে পাঞ্জাবি মিলে চাকরি করে মতিঝিলে, ওই 104 নম্বর গোলপ চেম্বার মতিঝিল, ওই নিশাদ জুট মিলস আর কাদেরিয়া টেক্সটাইল মিল, এদের ওখানে থাকলাম। তা একটা পাঠান ছিল দারোয়ান, বলে যে আমার লাশ না পাওয়া পর্যন্ত তোমাদের কিছু হবে না। কিন্তু 28 তারিখে বলল যে আমি ভেগে যাচ্ছি, তোমরা ভাগো। ওখান থেকে এসে সেন্ট গ্যারিগরি স্কুলে দেখলাম হিন্দুরা বিশেষ করে সব, তাদের প্রথম দিক দিয়ে কিন্তু এই হিন্দুদের উপরে তাদের টার্গেট ছিল পাকিস্তানি আর্মি। ওখানে সব আশ্রয় নিয়েছে। ওখানে যেতেই ধরা পড়ে গেলাম। পাকিস্তানি আর্মি চারিদিক দিয়ে ঘেরাও করে সেন্ট গ্যারিগরি স্কুলে উঠতে গেলে কাঠের সিঁড়ি কটকট করে উঠে আমাদেরকে নিচে নামিয়ে নীল ডাউন করে হাঁটু ভাঁজ করে বসিয়ে ওই বন্দুক গুলি টুলি হচ্ছে। তখন ওদের যে খ্রিস্টান অরিজিনাল পাদ্রি আমেরিকান, সেই ইংরেজিতে বললো যে ইট ইজ এ স্যাক্রেড প্লেস, ভিতরে গির্জাও আছে। ইফ ইউ ডু এনিথিং আনহোলি হিয়ার আই মাস্ট রিপোর্ট টু দি মানে অ্যাম্বাসি অফ ইউনাইটেড স্টেটস। তখন আদমজিতেই। তো যাই হোক, আদমজি এই মতিঝিলে ওখানে আমেরিকান এম্বাসি। তো ওখান থেকে আমাদেরকে ওখানে আর মারলো না, এবারে এরকম হাত উঁচু করে সবাইকে নিয়ে জগন্নাথ কলেজের 23 আর 24 নম্বর রুম, আমরা ওখানে সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করতাম, মাঝখানে শাটার তুলে দিলে একটা রুম, ওখানে আমাদের নির্জলা কিছু না রেখে মাঝে মাঝে এসে জামা প্যান্ট খুলে দেখে তুমি হিন্দু আর মুসলিম কলমা বাতাও, এরকম করে রাখছে। তারপরে সন্ধ্যে 7টার সময় কোমরে দড়ি বেঁধে, হাতে ক্রস ফোল্ডিং দড়ি বেঁধে, চোখ বেঁধে আমাদের দর্জন করে পগজি স্কুল, জসকোট, স্টেট ব্যাংক অফ পাকিস্তান তখন ওখানে, ওই মোড়ে ত্রিমোহনায় আমাদের নিয়ে 7টা জগন্নাথ কলেজের সামনে এই কোনায় ওখানে গুলি আমরা গুলি করলো। এবং একটু বলতে হবে নালে শেষ হবে না, ইয়ে হবে। বিরতির পরে এসে যদি আপনি বলেন সেটা, কারণ আমি জানি যে দর্শকরা এইটা শোনার জন্য অপেক্ষায় থাকবে। আমরা যাচ্ছি বিরতির, ফিরে এসে শুনবো আবার মনোরঞ্জন ঘোষাল এবং আকম মোজাম্মেল হকের কাছে। থাকুন আমাদের সঙ্গেই। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমাদের উপসংহারে। আমরা কথা বলছি মুক্তিযুদ্ধ কিভাবে জনযুদ্ধ হলো। আমাদের সঙ্গে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক মনোরঞ্জন ঘোষাল। আমি জানি মনোরঞ্জন ঘোষাল বলবেন, তবে তার আগে আমি একটু শুনে নেব মোজাম্মেল হক আপনার কাছে, যে এই যে জনযুদ্ধটা শুরু করলেন, তারপরে এই যে জনযুদ্ধের যে চেহারা, সেটা যদি আপনি একটু প্রত্যক্ষভাবে আমাদেরকে বলেন যে কিভাবে মানুষ, সাধারণ মানুষের সঙ্গে সবাই মিলে যে জনযুদ্ধ। দেখেন, মানুষ তো তার স্বাভাবিকভাবে জীবন বাঁচানোর জন্য রাজধানী বা বাড়িঘর ছেড়ে দিয়ে এখানে সেখানে আশ্রয় নিয়েছে। যখনই মুক্তিযোদ্ধারা আসছে শুনেছে, তখনই হাজার হাজার মানুষ গিয়ে ভিড় করতে এবং কি করতে হবে সিদ্ধান্ত দিতে। ওখানে রাজাকার আছে, সংখ্যা এত, সেনাবাহিনীর সংখ্যা এত, মানে যদি এইভাবে যাও, গোয়েন্দা তথ্য দেওয়ার মতো, এইভাবে যদি যাও তবে তাদেরকে আক্রমণ। অর্থাৎ তারা জনগণ নানা রকম বুদ্ধি পরামর্শ দিয়ে, আর আমাদের ট্রেনিং তো মাত্র ধরেন 2 সপ্তাহ 3 সপ্তাহ, শুধু কীভাবে অস্ত্র চালায়, সামরিক একটা যুদ্ধ করার যে কৌশল, বিভিন্ন কৌশল,
এত কিছু তো শেখানোর সময় ছিল না। যার যার বিবেক বুদ্ধি দিয়ে যে যেভাবে স্টাইলে পারছে বা জনগণ যেভাবে মনে করছে যেভাবে করলে ভালো হয় তাদের পরামর্শ শুনে, এবং জনযুদ্ধ হওয়ার মানে একটা কথা আছে, ফিশ আউট অফ ওয়াটার ক্যান নট লিভ, অর্থাৎ জনগণের সমর্থন পায় নাই বলেই কিন্তু পাক বাহিনী এত দ্রুত আত্মসমর্পণে বাধ্য হতো। না হয় তাদের যে সামরিক সম্ভার ছিল, তাদের যে ট্রেনিং ছিল, তাদের যে সংখ্যা ছিল, তাতে এত দ্রুত জনগণের যে সমর্থন পেত, কারণ মানুষকে হত্যা করে ফেলছে তবু বলে নাই যে মুক্তিযুদ্ধ কোথায় আছে, কোনো রকম তথ্য দিয়ে সহযোগিতা করে নাই। এই মানুষের অসহযোগিতা একটাই কারণ, যে তারা জনগণ এই মুক্তিযুদ্ধের সপক্ষে মানসিকভাবে সার্বিকভাবে ছিল। কাজে এটা নিঃসন্দেহে একটা জনযুদ্ধ। জনগণের সম্পৃক্ততা ব্যতীত এই 2-4 জন মুক্তিযোদ্ধা এসে একটা গ্রেনেড রাইফেল নিয়ে এসে একটা দেখা গেছে যে এক জায়গায় সেনা ছাউনিতেই আক্রমণ করে বসছে 4-5 জন, এক একজন এক এক দিক দিয়ে গাছের উপরে গিয়ে উঠে বসে হয়তো 2 গুলি চালাই দিয়ে চুপ করে গাছ দিয়ে বসে রয়েছে। এরা খুঁজে কোন দিক দিয়ে পায় না, মানে গেরিলা যুদ্ধের মতো যুদ্ধ করেছে। সামনাসামনি সম্মুখ যুদ্ধ করার মতো ক্ষমতা ছিল না। এই সম্মুখ যুদ্ধ করার ক্ষমতাটা হয়েছে যখন আমরা 6 ডিসেম্বর ভারতীয় তৎকালীন মহিষী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আমাদের সরকারের একটা চুক্তি হয়, মুজিবনগর সরকারের, যে যৌথভাবে যৌথ কমান্ডের অধীনে পাক বাহিনীর সাথে মোকাবেলা করা হবে। তখনই তাদের যে অস্ত্রভাণ্ডার, তাদের যে সৈন্য সামন্ত, তাদের সাথে সহযোগিতা করে সম্মুখ যুদ্ধ করার ক্ষমতা আমরা অর্জন করেছি। এর আগে সম্মুখ যুদ্ধ করার মতো ক্ষমতা মুক্তিযোদ্ধারা অর্জন করে নাই। তারা ওই হিট এন্ড রান, যেটা গেরিলা যুদ্ধ, সেটাই করেছে। এবং সেই যুদ্ধের অন্যতম অংশ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। হ্যাঁ, তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কারণ আমরা এই বাংলাদেশের থেকে ধরেন 1 কোটি লোক শরণার্থী হয়েছে, তাদের অন্তত একটা জীবনের নিশ্চয়তা ছিল যে আমাদের কেউ মেরে ফেলবে না। বাংলাদেশের অভ্যন্তরে যে 6.5 কোটি লোক ছিল, তারা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তারা একটা অনিশ্চয়তার মধ্যে বসবাস করতে, কখন পাক বাহিনী আসে, কখন মা বোনদের উপর অত্যাচার করে, কখন গোলাগুলি করে, কখন রাজাকার এসে গিয়ে খবর দিয়ে নিয়ে আসে, এইরকম একটা আশঙ্কা উদ্বেগ এর মধ্যে ছিল। সেই সময় এই জয় বাংলা বেতার কেন্দ্র, মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যখন চরমপত্র পাঠ করা হতো, এই ঘোষাল দ্বারা যখন সেই সমস্ত বিপ্লবী গান গাইতেন, মানুষ হুমড়ি খেয়ে, ওই গ্রামের মধ্যে দেখা যায় একটাই রেডিও আছে, রেডিওর পাশে চারিদিকে শত শত লোক হুমড়ি খেয়ে বসে থাকতো এগুলো শোনার জন্য। এগুলো ছিল অনুপ্রেরণা। আমি একটু সেই জন্য একটু মনোযোগ দিচ্ছিলাম আপনার কাছে। আপনি বলছেন যে পাকিস্তানি আর্মিরা আপনাদেরকে, আপনি সেটুকু বলে যদি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথাটা বলছিলাম, সেখানে আমাদেরকে ওই যে বলছিলাম যে হাতে দড়ি বেঁধে চোখ, তারপরে সেখান থেকে ইট ওয়াজ 31 মার্চ 71 সালের সন্ধ্যার দিকে ঝিরঝির করে ড্রিজলিং, ঝিরঝির বৃষ্টি হচ্ছে, ওর মধ্যে নিয়ে ওই যে মোজাম্মেল ভাই তো জানেন যে আমাদের তৎকালীন স্টেট ব্যাংক অফ পাকিস্তান, পগজি স্কুল, শাকারি বাজার, জসকোটের এই যে মোহনাটা, ওই মোহনার মধ্যে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে। তো এখন ওই ব্রাশ ফায়ার যখন করছে, তখন কিন্তু বাঙালিরা জয় বাংলা এবং জয় পাখতুনিস্তান, যে আমরা তো মরেছি, তো জয় বাংলা, আর ওদের পাকিস্তান ও জয় পাখতুনিস্তান, তখন বেলুচিস্তানে আন্দোলন হচ্ছিল, আচ্ছা, সেপারেশন, তো এই তখন এই চলছিল। তো তার মধ্যে ওই তারা এরপরে এই গুলি করে সব পড়ে গেছে। এরপরে তারা একটা পিক আপ নিয়ে আসে, এবং এটা একটি মানে বিশ্লেষণের ব্যাপার, যে কতক্ষণ আমি সেন্সলেস ছিলাম এটা মনে নেই, তবে এইটা মনে আছে যে সব মালাউন সব কাফের খতম হো গিয়া, এই বলে ধুমাধুম করে ওই পিকআপের মধ্যে ধুম করে ফেলাচ্ছে। এবং পরবর্তীকালে
এটা জজ কোর্টের সামনে খুব বিশাল বাগান ছিল বড় বড় গাছের, এর উল্টা দিকে ব্যাপটিস্ট খ্রিস্টান মিশনের একটা গড়ি ছিল, সে গড়িটা এখনো আছে। তো ওইখানে সে বাগানের মধ্যে আদা খোড়া, এর মধ্যে ডাম্পিং বলে, এটার কবর বলা যাবে না, হয় মাটি চাপা নাইলে ডাম্পিং। তো এই যে ট্রাক যাচ্ছে, আলো যাচ্ছে, ট্রাকের বড় বড় আলো, আর এই তাদের এই অশ্রাব্য কথাবার্তা এবং মেয়েদের চিৎকার বাঁচাও বাঁচাও, এতে বোঝা যাচ্ছে যে আমি বেঁচে আছি। আচ্ছা, এবং আমি চামড়া এইভাবে চিৎকার বাঁধা শুনছেন? তো, এইভাবে আমি ঠিক নখ দিয়ে চামড়াই করে দিলাম যে আমি বেঁচে আছি। এখন বেঁচে থাকলে আমার তো পরিত্রাণের একটা ব্যবস্থা। তো দাঁত দিয়ে এই দড়িটা এরকম ভাবে কাটতে ইট টুক মোর দ্যান 10 hours টাইম। তারপরে চোখ খুলে ফেলছে, খুলে ফেলে উঠতে যেয়ে পারি না। কারণ হলো যে ওই কিছুটা মাটি খোঁড়া, তা কারুর পা আমার বগলের তল দিয়ে, কারুর পেট আমার ঘাড়ের পরে, কারুর কোমর আমার পিঠের পরে, এরকম একটা ব্যাপার। তো সে আজকে যত সহজে ব্যাখ্যা করছি, বিষয়টা ততটা সহজ ছিল না। তো উঠতে যে বারবার পড়ে যাচ্ছিলাম পিচ্ছিল, এবং আমার 2 হাঁটুর মালায় মাংস ছিল না, চামড়াও ছিল না। গুলি ওই এটা তো ছিল, তারপরে এই যে উঠতে যাচ্ছি পড়ছি, এটার একটা ব্যাপার। তো এই উঠতে যে, এবং তখন ওই জজ কোর্টের এই মানে আমাদের হাঁটু সমান একটা কংক্রিটের ওয়াল ছিল, তার উপরে লোহার ওই ফলাকার মতো একটা দেয়াল ছিল। ওইটা পার হয়ে যখন পার হচ্ছি, ভিক্টোরিয়া পার্কটার পার হয়ে, তখন কিন্তু একটাই চিন্তা যে বেঁচে থাকতে হবে, এবং এখন আর ফেরা নয়, এখন ওই সেই বঙ্গবন্ধুর ব্যাপার, যার যেখানে আছে ঝাঁপিয়ে পড়ো যে কি করা যায়। তো যেতে যেতে এরকম দেখতে, তখন কিন্তু কাশপুর ব্রিজ হয়নি, তারাবো, ওই তারাবো নদী পার হচ্ছি, তখন পার হতে যাব, ওই নৌকার মাঝি ডাকতেছে তাড়াতাড়ি আসেন, একটু আগে এখান থেকে সব মেয়েদের ধরে ওই পাকিস্তানি আর্মিরা পাশে যে ওই ক্যাম্পে নিয়ে গেছে। তারপর নৌকা পার হয়ে ওখানে গেলাম, ওখান থেকে নরসিংদী দিয়ে যে এই খসরু এবং আপেলের সাথে যোগাযোগ করা হলো, খবর পাওয়া গেল, আমি করিনি অন্যেরা করেছে, যোগাযোগ করলো যে এই পথ এখনই পাকিস্তানি মিলিটারি আসতে পারে, এই পথ ভালো নয়। তারপরে চিনিশপুর এবং আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর জন্মস্থান গাজীপুরের কাপাসিয়া, ওই জায়গা পার হয়ে জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, এইভাবে মেঘালয়ে যখন গেলাম, মেঘালয়ে যাওয়ার পরে তখন আমরা যাব পশ্চিম বাংলায়, কলকাতায়, কারণ ওখানে হোসেন আলী সাহেব ডেপুটি হাই কমিশনার আমাদের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। তো ওখানে যেতে তখন একটা ভারতীয় বিধিনিষেধ কি, যে কোনো প্রথম শ্রেণীর কর্মকর্তা সরকারি ওই পশ্চিম বাংলার সার্টিফাই করতে হবে। তা আমাদের চেহারা টেহারা উদ্ভ্রান্ত দেখে টেকে এক ভদ্রলোক উৎপল বসু এসে বললেন যে আপনারা কি জয় বাংলার লোক? আমি বললাম যে আমরা, বললাম হ্যাঁ। তো বললো যে আমি আমার বাবার কাছে শুনেছি, বরিশালে বাড়ি আমাদের ছিল, আমি জন্মেছি কলকাতায়, তো ওখানে নাকি খুব সবুজ এবং বঙ্গবন্ধুর মতো একই চেহারার নাকি বহু লোক আছে। বঙ্গবন্ধু তো পালিয়ে যায়নি, পাকিস্তান আর্মি তো তার ধরতে পারে নাই, সে নিজেই বলছে নাকি। হ্যাঁ, তখন আমি বলছি যে না, বঙ্গবন্ধু আমাদের প্রত্যেকের অন্তরে আছে, ওনাকে এককভাবে খুঁজে পাওয়া যাবে না। তারপর আমরা বললাম তখন সাহস করে, আমি তো একটা আউটস্পোকেন, পত্রিকায় লিখি, গান গাই, তো বলতেছে যে এরকম আমাদের একটা ফরমান শুনলাম, তো এটা বলে যে না কোনো অসুবিধে নেই, আমি প্রথম শ্রেণীর খুব জ্যেষ্ঠ কর্মকর্তা। তারপরে ওই তাঁবুতে থাকতেন ওনারা, উনি ওনার স্ত্রী নিয়তি বসুর সন্তান সম্ভবা, এবং আমরা বাংলাদেশের লোক, এই চিন্তা করে উনি আমাদেরকে ওই 32-33 জন লোকরে খাওয়ালেন ওই অন্তঃসত্ত্বা অবস্থায়, সংক্ষেপে। তারপরে উনি আমাদের একটা চিঠি লিখে দিলেন, প্রথম শ্রেণী কর্মকর্তা প্যাডে লিখে দিয়ে আমরা ওনাদের পুলিশের সাহায্যে যানবাহন পেলাম, সেখান থেকে তোড়া ধুবড়ি, ওখান থেকে মিটার গেজ চলে ট্রেন ছোট, ওখান থেকে ফকিরা গ্রাম, ওখান থেকে ব্রড গেজ, ওখান থেকে ট্রেনে আমরা বেড়ে 19-20 ঘন্টা পাঠা এরম ফুলিয়ে গেছিল। তারপরে আমরা রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, বোলপুর, ফারাক্কাবাদ, ইতিহাসের নাম শুনছি, সব দিয়ে কলকাতায় পৌঁছালাম। কলকাতায় পৌঁছে তারপরে আমরা 9 নম্বর সার্কাস এভিনিউ, আমাদের বাংলাদেশ সরকারের অফিস, ওখানে যোগাযোগ করলে মোস্তফা মনোয়ার, আজকের যিনি শিল্পী মানে কৃতিমান চিত্রশিল্পী, উনি তখন
টেলিভিশনের প্রডিউসার ছিলেন, আমাদেরকে একটা ফোন নাম্বার দিলেন, এই ফোন নাম্বারে ফোন করো মনোরঞ্জন, স্বাধীন বাংলা বেতার এখনো হয় নাই, হবে। টেলিফোন করতেই মোহাম্মদ আব্দুল জব্বারের কণ্ঠ, চলে আসো। গেলাম, বলে রাস্তা না চিনতে পারলে সুচিত্রা সেনের ঘর কোথায় জিজ্ঞাসা করবা, ওই পাগড়িওয়ালারা বলে দেবে। গেলাম, পাশাপাশি বাড়ি। ওখানে যে 57/8 বালিগঞ্জ সার্কুলার রোড, কলকাতা 19, এর পাশে হলো মহিষের খাটাল, কোনো বাড়ি নেই। এর আগের বাড়িটা এক ভদ্রলোক এসে বললো যে আমি ব্যারিস্টার দিবাকর সেন, আমার কাকা এখন আইনমন্ত্রী দিল্লির সেন্ট্রাল গভর্নমেন্টের, পগজ স্কুলে এবং জগন্নাথ কলেজে আমার কাকা পড়েছে, তোমরা চেনো কিনা। কিন্তু আপনি বালিগঞ্জ তো পৌঁছে গেলেন, মানে এই বালিগঞ্জ পৌঁছে গেলাম, ওখানে সবাই যাচ্ছি আমরা, আপেল মাহমুদ, আব্দুল জব্বার তখন ওখানে ছিল, আমি গেলাম। তারপরে 25শে মে থেকে অফিসিয়ালি ওখানে স্বাধীন বাংলা বেতারের অফিস কেন্দ্র শুরু হয়েছে। আমরা এবং সব থেকে মজার ব্যাপার যে সেটা কি আরেকটু পরে পড়বো বিরতির পর। দর্শক আপনারা থাকুন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা বলবেন মনোরঞ্জন ঘোষাল এবং যুদ্ধের কথা শোনাবেন আকম মোজাম্মেল হক। আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। আমি শুরু করবো আবার আকম মোজাম্মেল হক আপনাকে দিয়ে, যদি আপনি একটু একটা যুদ্ধের কথা যদি বলেন। আপনি যুদ্ধে আপনার যখন আমি আগে মানুষের মনোভাবটা কি ছিল, একবার আবার 25 জন ট্রেনি আমরা ইন্ডাকশন করতে বাংলাদেশে পাঠাবো, হিসাব হলো প্রথম দিন 10 জন পাঠানো। তো তাদের রাইফেল দিয়ে, গ্রেনেড দিয়ে, একটা করে রাইফেল আর 303 একটা গ্রেনেড দিয়ে পাঠানো হবে। তখন যে 15 জন বাদ পড়লো, এদের যে চিৎকার কান্না অবিস্মরণীয়। কারণ কি? কারণ হচ্ছে যে না, আমরা আগে যেতে চাই, যুদ্ধে যেতে চাই, বা একত্রে আমাদের সব বাইরে পাঠান, কারণ আমরা সহ্য করতে পারছি না যে আমাদের দেশের মানুষের উপর নির্যাতন হচ্ছে। আমরা একটা করে পাকিস্তানি মেরে মরে যাব, আমি মরার জন্য যেতে চাই। কার আগে কে মৃত্যুবরণ করবে, অর্থাৎ তখন সাক্ষাৎ মৃত্যুকে আলিঙ্গন করা ছাড়া তো আর কিছু না যুদ্ধে আসা। এবং সেই জন্য যে মানুষের যে চিৎকার, আকুতি, ডিটারমিনেশন, যা কার আগে কে জীবন দিবে, শহীদ হবে, এবং পাক হামলার বাহিনীর কাউকে না কাউকে সে হত্যা করবে, বধ করবে, এই যে চেতনা, এই চেতনাটা আপনার জনযুদ্ধ ছাড়া মানুষকে অনুপ্রাণিত করে। এরা কিন্তু সব সিভিলিয়ান, সাধারণ মানুষ, এই কয়েকদিনের ট্রেনিং দিয়ে এদের চেতনাটা কোন পর্যায়ে চলে গেছিল। এটা জনযুদ্ধ তো বটেই, এটা একটা কঠিন জনযুদ্ধ। আর যুদ্ধের আপনার যেখানে যুদ্ধ হয়েছে প্রত্যক্ষভাবে নিশ্চিত মৃত্যুর মধ্যে এই আমাদের মুক্তিযোদ্ধারা চলে গেছে। হয়তো অজরে বৃষ্টি পড়ছে, পাকিস্তানের বৃষ্টিকে খুব ভয় পেত, তখন তারা বাংকারে চলে যেত না তাঁবুতে। ওই সময়ে এই মুক্তি বাহিনীর একটা গ্রুপ, তারা ওই তাদের সামনে দিয়ে পিছনে এই অবস্থা নিচ্ছে, একদল থাকবে সামনে, প্রথম সামনেতে ফায়ার করলে তারা তো সামনের দিকে অ্যাডভান্স হবে, পিছন দিকে যেন যেতে পারে। বৃষ্টির কারণে, বৃষ্টির সময় ভিজে মুক্তিযোদ্ধারা মানে পাকিস্তানের অবস্থানের পিছনে একদল যায়, আর সামনে তো একদল ছিলই। এবং যখন সামনের থেকে আক্রমণ করা হয়, তখন ওরা ধরে নিয়েছে যে সামনের থেকে যুদ্ধ, তাদের সমস্ত প্রস্তুতি, কামান টামানগুলি তারা সামনের দিকে নিয়ে অ্যাডভান্স হতেছে। তারপর কিছুক্ষণ পরে হঠাৎ পেছন থেকে যখন আক্রমণ হয়, তখনই তারা খুব বিভ্রান্ত হয়ে যায় এবং সেখানে বেশ পাকিস্তানি সৈন্য নিহত হয়। এবং এই যুদ্ধে তাদেরকে পরাজিত করে তাদের আমাদের মুক্তিযোদ্ধারা খুব কম রক্তক্ষরণের মাধ্যমে আমরা ফেরত আসতে পেরেছি রক্ত দিয়ে। অর্থাৎ সব দুঃসাহসিক ভূমিকা পালন করে। স্বাভাবিক আজকে যদি আমাকে এই কথা বলে আমি যুদ্ধে যেতে পারবো, আমি চিন্তা করবো আমার সংসার আছে, এই আছে, কী করবো। ওই সময়ে যে মানুষের, আমার যে চেতনা বা মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটা এখন বোঝানোটা মুশকিল। আমিও বুঝতে পারছি না, আমিও হিসাব মিলাতে পারছি না তখন আমরা এই কাজ কীভাবে করলেন।
সেটা তো যুদ্ধ এবং দেশ স্বাধীনের যে দেশপ্রেম এবং দেশ স্বাধীন করার যে স্পৃহা সেটাই। একটাই, এটার অনুপ্রেরণার উৎস একটাই, যে দেশকে স্বাধীন করতে হবে। যে বঙ্গবন্ধু যে মন্ত্রে সারা জাতিকে উজ্জীবিত করেছিল, দীক্ষিত করেছিল, এমনভাবে প্রস্তুত ছিল মানুষ যে কোনো অস্ত্র বা মৃত্যু এর কোনো ভয়ে তারা ভীত ছিল না। তাদের মাথায় একটাই স্বপ্ন, চোখে মুখে একটাই স্বপ্ন, যে কত দ্রুত তারা দেশকে পাক হানাদার মুক্ত করবে। মুক্ত করবে। মনোরঞ্জন ঘোষাল যদি বলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের। হ্যাঁ, স্বাধীন বাংলা বেতার অফিসিয়ালি 25শে মে শুরু হয়ে গেল এবং দোতলা একটি বিল্ডিং, সেই দোতলার কাজী নজরুলের জন্মদিন সেদিন, কাজী নজরুলের জন্মদিন সেটা। এবং তখন অনেক কিছুই আমাদের খিদা তৃষ্ণা এসব কোনো বিষয় না, আমাদের তখন বিষয় বাংলাদেশকে স্বাধীন করতে হবে। আরেকটি বিষয় ছিল যে বঙ্গবন্ধুকে সেই স্বাধীনতার পরে আমাদের কাছে আমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে। এই দুটো ছাড়া আর বাকি কোনো চিন্তা তেমন মাথায় ছিল না। তবে মোজাম্মেল ভাই বারবার বলছে এটা জনযুদ্ধ। এই জনযুদ্ধ অতীতে কোথাও হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের বাংলাদেশের জনযুদ্ধ একটা অবিস্মরণীয় এবং অত্যুজ্জ্বল ঘটনা। এই জন্য আমি বলছি যে এখানে ঘরের গৃহবধূ, স্কুলের ছাত্রছাত্রী, কলেজ, স্কুল, ইউনিভার্সিটির, কৃষক, শ্রমিক, কুমার, কামার, শিল্পী, সাহিত্যিক, কবি, মানে জীবনের এমন কোনো সেক্টরের লোক ছিল না যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি বা করতে চায়নি, এবং মুক্তিযুদ্ধের জন্যে আত্মাহুতি দিতে চায়নি এরকম কোনো বাঙালি, শুধু কিছু সংখ্যক নরঘাতক, নরাধম, রাজাকার, আলবদর, আলসাম, যুদ্ধ অপরাধীরা, হ্যাঁ, অপরাধীরা ছাড়া। তো এখন এই স্বাধীন বাংলা বেতারের একটু কথা বলতে হয় যে এই দোতলা বিল্ডিংয়ের 2-4 জন আমাদের বেতারের অফিসাররা নিচে প্রোগ্রাম সূচি তৈরি করা, টাইপ করে টানানো, তারপরে চেক টেক সই করা, মানে চেক তো না, ক্যাশ। তো এখন এরা কি, তৎকালীন ভারতীয় তথ্যমন্ত্রী শ্রীমতী নন্দিনী শতপথী বিস্ময় প্রকাশ করেছিলেন যে আমাদের মতো এরকম যুবকরা রেডিও চালাতে পারে কিনা। পরবর্তীকালে তিনি বিস্ময় প্রকাশও করেছিলেন যেটা সম্ভব। এবং সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমি শিল্পী হিসাবে যে শুধু গান হয়েছে তা তো নয়, সেখানে কতিকা হয়েছে, বাংলা, ইংরেজি, উর্দুতে খবর হয়েছে, চরমপত্র হয়েছে, জল্লাদের দরবার হয়েছে, অগ্নিশিখা হয়েছে, দর্পণ, দৃষ্টিকোণ, তারপরে বিশ্ববিবেক ও বাংলাদেশ শীর্ষক ফিচার হতো, আমাদের মুক্তি সংগ্রাম ও নারী, এটা একটা বিশেষ কতিকা হতো। পাকিস্তান রেডিওতে মজিদের মার একটা অনুষ্ঠান ছিল, আচ্ছা, আমাদের স্বাধীন বাংলা বেতার থেকে মজিদের বাপ অনুষ্ঠান হতো। অনুরূপভাবে এই স্বাধীন বাংলা বেতারের আমরা যারা শিল্পী, তারা বিভিন্ন জায়গায় গান করে আমরা তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে 19 লক্ষ রুপিস আমরা হস্তান্তর করেছিলাম, মানে গান গেয়ে অর্থ সংগ্রহ গান করা। গেয়ে। এবং আমাদের শিল্পীদের মধ্যে অনেকেই, আমি, কল্যাণী ঘোষ, অনেকেই আমরা এই আকাশবাণী কলকাতাতে আমরা গান করেছি। স্বাধীন বাংলা বেতার আমাদের টাকা পয়সা কম, বাংলাদেশ সরকারের, আমরা রেকর্ডিং করলে 40 রুপিস পেতাম। আকাশবাণী কলকাতায় গান করলে, রেকর্ড করলে আমরা 105 রুপিস পেতাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে স্বাধীন বাংলা বেতার, আমার মনে হয় কি যে এই যে সশস্ত্র সংগ্রামে যে আমাদের 10টা-11টা সেক্টর ছিল, কিন্তু প্রকৃতপক্ষে বড় দাগে যদি বলা যায় তাহলে সেক্টর দুটো। একটি হলো সশস্ত্র যুদ্ধ ইন দি কনটেক্সট অফ 11 সেক্টরস, আর এই স্বাধীন বাংলা বেতার ইটসেলফ ইজ এ সেক্টর। কারণ সারা বিশ্বকে স্বাধীন বাংলা, কারণ পাকিস্তানি প্রোপাগান্ডা ছিল যে এটা ভারত থেকে হচ্ছে, ভারতের রেডিও, আচ্ছা, একের ডাইরেক্ট প্রোপাগান্ডা ছিল, মোজাম্মেল ভাই নিশ্চয়ই স্বীকার করবেন। সেখানে প্রাথমিকভাবে আমাদের গান ঠান বলা হতো যে ও কলকাতার আর্টিস্টরা গাচ্ছে। যখন আব্দুল জব্বারের সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, এটা যখন প্রচার হলো, হারিস এ তো বাংলাদেশের গান। এবং কিছু কিছু বাঙালির মনে বিভ্রান্তি তৈরি করার প্রচেষ্টা চলেছিল, কিন্তু তারপরে 69-এর সেই গান
জয় বাংলা, বাংলার জয়। এই গান যখন প্রচার হতে থাকলো সিগনেচার টিউন হিসেবে, তখন সারা বিশ্বে প্রমাণিত হয়ে গেল যে বাংলাদেশ সরকারের অস্তিত্ব রয়েছে এবং বাংলাদেশ সরকারের পরিচালনায় স্বাধীন বাংলা বেতার একটি স্বাধীন সার্বভৌম বেতার কেন্দ্র। এবং তখন মুজিবনগর সরকার, আমাদের অস্থায়ী সরকার, এবং এই সেটি পরিচালনা মুজিবনগর করছে। সরকারের পরিচালনায় তা 8 নম্বর থিয়েটার রোডে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রয়াত তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে যে সরকার, মুজিবনগর সরকারের পরিচালনায় তো আমরা মুজিবনগরের এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। কিন্তু সেই প্রবাসী সরকারের সৈনিক হিসেবে মুক্তিযোদ্ধা, জি নিঃসন্দেহে। আপনি যদি বলেন, আপনি বিজয়ের কাছে আমরা যদি আসি এখন, যে আমরা বিজয়টার আগে আমি একটু বলতে চাই যে যখন পাক ভারত যুদ্ধ হয়ে যায়, যেগুলো মানে সবসময় শুনেছি, আমি একটু ব্যতিক্রমে যেতে চাই। যেমন আমি মনোযোগ দিয়ে ঘোষালদার কথা শুনেছি এই জন্য যে স্বাধীন বাংলা বেতারের ভূমিকাটা সাধারণ মানুষের কাছে তেমনভাবে জানা ছিল না, অনেক তথ্য আমি নিজেও জানতাম না। আমি বলতে চাচ্ছি এই মানে ডিসেম্বর মাসের কথা, পাকিস্তান যখন আনুষ্ঠানিকভাবে ভারত আক্রমণ করে 3রা ডিসেম্বর, শ্রীমতী ইন্দিরা গান্ধী তখন কলকাতা গড়ের ময়দানে যখন বক্তৃতা করতেছিলেন, তখন তার পিএস সম্ভবত পিএন হাসকার আপনার গিয়ে তাকে জানালেন যে ইতিমধ্যে পাকিস্তান ভারত আক্রমণ করেছে। তিনি চলে গেলেন এবং ইস্টার্ন কমান্ডকে তদানীন্তন বাংলাদেশ, যেটা পূর্ব পাকিস্তান নামেও তখন পর্যন্ত পরিচয় ছিল কিছুটা, সেদিকে অ্যাডভান্স করার জন্য বলার পরে এই সংবাদ শোনামাত্র বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদ, তিনি শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে টেলিফোনে কথা বললেন, আমার দেশটা একটা স্বাধীন রাষ্ট্র, আমার সরকার আছে, আমার সাথে কোনো চুক্তি না করে ভারতের সৈন্য বাংলাদেশের সীমানায় প্রবেশ করুক, এটা আমরা চাই না। শ্রীমতী ইন্দিরা গান্ধী অত্যন্ত উঁচু মাপের রাজনীতিবিদ ছিলেন, স্টেটসম্যান ছিলেন, কেবল ক্ষুদ্র একটা প্রধানমন্ত্রীর হিসাবে তাকে দেখা যায় না। তিনি সেটা উপলব্ধি করে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সরকারের সাথে চুক্তি করে, যে চুক্তির বলে মিত্রবাহিনী গঠন করা হয়, যৌথ কমান্ডের অধীনে এই মুক্তিযুদ্ধ চলে। সেই সময়ে এই যে মানে এই ডিসেম্বর মাস, এই মাসে এই যে আজকে 10ই ডিসেম্বর পেরিয়ে যাচ্ছে, একের পর এক তখন বিভিন্ন ঘাঁটির তাদের পতন ঘটতেছিল। কারণ পাকিস্তানিদের আগে বলেছি মনোবল নাই, যেই মাত্র শেষ করেন আজকে, হ্যাঁ বলেন। সেই জন্য পাক বাহিনী খুব দ্রুত তাদের পতন ঘটতেছিল এবং মুক্তিযোদ্ধারাই এবং জনগণ তাদের গাইড করতেছিল সমস্ত তথ্যপাত্র দিয়ে। যদি ধরেন ওই, আমি জনযুদ্ধের জন্য যাচ্ছি, যদি সেনাবাহিনীর প্রতি, যৌথ বাহিনীর প্রতি জনগণের অখণ্ড সমর্থন না থাকতো, তারা কিন্তু অ্যাডভান্স হতে পারতো না। জনগণকে ছাড়া কিছু, এই যে নদী পার হয়েছে, মানে লক্ষ লক্ষ লোক, যৌথ বাহিনীকেও কিন্তু জনগণ সাহায্য করেছে, লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক যেখানে গেছে মাথায় করে তাদের অস্ত্র টস্ত্র নিয়ে দিয়েছে, ক্যারি করে পুল ভাঙ্গা, ব্রিজ ভাঙ্গা, সেটি সেটি বলছেন যে জনযুদ্ধ সেভাবে শেষ হলো আর কি, জনগণের সহায়তা এবং যৌথ বাহিনীকেও কিন্তু জনগণ সহায়তা করেছে। আমরা আজকে শেষ করবো। মঞ্জুরুল হক আপনাকে ধন্যবাদ এবং মনোরঞ্জন হোসেন আপনাকে ধন্যবাদ। তবে আমি শেষ করব আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, তবে তার আগে আমি মনোরঞ্জন হোসেনকে বলবো আপনি একটি গানের সুর যদি শুরু করেন, তা দিয়ে আমরা এই অনুষ্ঠান শেষ করে আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব। ঠিক 12টায় আমাদের পরবর্তী খবর। সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে 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 কে, এই তোমায় আসামির মতো জবাব দিতেই হবে। সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে 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 কে, এই তোমায় আসামির মতো জবাব দিতেই হবে। এই তোমায় আসামির মতো জবাব দিতেই হবে। শ্যামল বনানী সোনালী ফসলে ছিল যে সেদিন ভরা,
নদিনীর জ্বর সদা বয়ে যেত পুত অমৃত ধারা, অগ্নি দহনে সে সুখ স্বপ্ন দগ্ধ করেছে কে 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 এই